বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আমরা আজকে মানসংখ্য পার্ট 3 শুরু করেছি। দেখো এখানে কি দিয়েছে, এখানে 2017 সালের এবং 2018 সালে কিছু কোশ্চেন দেওয়া আছে। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে, তোমাদের যে মেইন বই, তো বইয়ের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ভাগ অধ্যায়। তো ভাগ অধ্যায় থেকে কিছু মানসংখ্যা এখানে দেওয়া আছে, এর পাশেও কিছু আছে। এই যে দেখো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। তো এই কটা অঙ্ক তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এসছিল। তো এখানে 2019-এ নেই, এখানে হচ্ছে 17-18। তো 19-এটা আমি আলাদা একটা ক্লাস করিয়ে দিব, সেখানে আমি 19-এর সব কোশ্চেন সলভ করে দিব তোমাদের। তো দেখো এখানে 2017 সালে কিছু কোশ্চেন আছে। তো আমি একটু কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি যে দুইটি সংখ্যার ভাগফল 12, এর একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি কত। আচ্ছা দেখো এটার একটা আমি বলছি, দেখো আগে একটু দেখাচ্ছি যে এখানে একটা সূত্র আছে তোমাদের। সূত্রটা হচ্ছে দেখো এখানে যে এই যে দ্বিতীয় অধ্যায় একটা এই ধরনের একটা অঙ্কের সূত্র থাকবে, দুইটি সংখ্যার গুণফল সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। ঠিক আছে, দেখো সূত্রটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। দেখো অর্থাৎ একটি সংখ্যার সাথে যখন অপর একটি সংখ্যা গুণ হবে তখনই তোমার দুইটি সংখ্যার গুণফল বের হবে। তো এটাকে আমরা এই পাশটাকে এখানেও লিখতে পারি, আবার এই পাশটাকে ওই পাশেও লিখতে পারি সমান সমানে। ঠিক আছে, এটা আমরা আমাদের সুবিধা মতো করতে পারি। তো এটা আমি একটা উদাহরণের জন্য তোমাদের বুঝিয়েছি, যেমন দুইটি সংখ্যার গুণফল অর্থাৎ 35-কে সমান সমান একটি সংখ্যা যদি হয় 5 গুণ অপর সংখ্যাটা যদি হয় 7, তাহলে দুইটি সংখ্যার গুণফল হবে 35। ঠিক আছে, যেমন 5 7 35 হলো, এর মধ্যে একটি সংখ্যা হচ্ছে 5 আর একটি সংখ্যা হচ্ছে 7। তো 5 7 হয়েছে তোমার 35। তো এইটাকে আমরা চাইলেই অল্টারনেট করে এভাবে লিখতে পারি। হ্যাঁ, এই সমান সমান এই পাশেটাকে এদিকে দিতে পারি, আবার এই পাশেটাকে ওই পাশে নিয়ে নিতে পারি। ঠিক একইভাবে, কারণ মাঝখানে যেমন সমান সমান আছে, এটাকে এই পাশে এটাকে এই পাশে নিতে পারি, সেটা আমাদের অঙ্ক করার সুবিধার্থে সেই কাজটা করতে পারি। হ্যাঁ, আচ্ছা এখন দেখো আমি এই অঙ্কটা করেছি, এটা আমি তোমাদের দেখাচ্ছি যে 20 নম্বর অঙ্কটা আগে আমি একটু বলে নিচ্ছি, কারণ এটা আমার সূত্রের সাথে একদম মিলে গিয়েছে। দেখো এখানে কি বলেছে যে দুইটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত। ওকে, আচ্ছা এখানে যদি আমি এই রুলস অনুযায়ী অর্থাৎ এই সূত্র অনুযায়ী তোমাদের বসাতে চাই, দেখো এখানে কি হবে, দুইটি সংখ্যার গুণফল কত বলেছে, 225 বলেছে। তাহলে আমি দেখো এই যে দুইটি সংখ্যার গুণফল এখানে আমি লিখে দিলাম 225। হ্যাঁ, এই যে 225। আর এখানে বলেছে একটি সংখ্যার কথা বলেছে 25, আর অপর সংখ্যাটা তোমাদের চেয়েছে। তো অপর সংখ্যাটাকে আমরা ক ধরে নিয়েছি। হ্যাঁ, বা এক্স ধরতে পারো বা ওয়াই ধরতে পারো, যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারো। তাহলে অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো অপর সংখ্যাটাকে আমি ক ধরেছি। এখন দেখো দুইটি সংখ্যার গুণফল দিয়েছে 225, এর একটি সংখ্যা হচ্ছে 25, অপর সংখ্যাটি আমরা বের করব। হ্যাঁ, এটা কোশ্চেন। আচ্ছা এখন দেখো আমরা চাইলে এটা সমান সমানে এ পাশ সমান সমান এ পাশ, অর্থাৎ এটাকে আমরা চাইলে এ পাশে লিখে এটাকে এ পাশে নিয়ে যেতে পারি। ওকে, তাহলে আমরা কি করেছি, এ পাশটাকে এখানে নিয়ে এসেছি এবং এ পাশটাকে এ পাশে নিয়ে গিয়েছি। এখন দেখো আমার যেহেতু কয়ের মানটা বের করতে হবে। আচ্ছা সমান সমানে এই পাশে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, যখন এটা সমান সমানে ওই পাশে চলে যাবে তখন সেটা ভাগ আকারে হয়ে যাবে। ওকে, এটা মনে রেখো যে অর্থাৎ প্রত্যেক যে চিহ্ন দেওয়া আছে সেটার বিপরীত হয়ে যাবে যখন ওই পাশে যাবে। অর্থাৎ এই পাশে যদি 25 কর সাথে যোগ আকারে থাকতো, ওই পাশে সেটা বিয়োগ হয়ে যেত গেলে। এখানে যদি বিয়োগ আকারে থাকতো তাহলে ওই পাশে যখন যেত যোগ আকারে হয়ে যেত। এখানে যেহেতু গুণ আকারে আছে সেহেতু এটা সমান সমান ওই পাশে যখন গেছে ভাগ হয়ে গিয়েছে। আবার যদি এখানে ভাগ আকারে থাকতো তাহলে এখানে এটা গুণ হয়ে যেত। ওকে, অর্থাৎ আমাদের ফাইনালি দেখো কোশ্চেনে কি আছে, এখানে 25 কয়ের সাথে গুণ আকারে আছে। তাই আমি এটাকে যখন ওই পাশে পাঠিয়ে দিব 25টাকে সমান সমানের ওই পাশে, এটা ভাগ আকারে 225-এর সাথে ভাগ আকারে যুক্ত হয়েছে। তাহলে এখানে আমি কী লিখেছি, শুধু ক সমান সমান 225 ভাগ এই 25টা এই পাশে চলে এসছে। তার মানে এখন এই 25 দিয়ে 225-কে ভাগ করব। দেখো 25 দিয়ে 225-কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সরাসরি ভাগ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা উপর নিচে কাটাকাটি করে অঙ্কটা করতে পারি। তো এখন দেখো এখানে সরাসরি যখন আমরা ভাগ করেছি 25 দিয়ে, যেহেতু এখানে প্রথম দুইটা সংখ্যা আমার 22, হ্যাঁ 25-এর থেকে ছোট, হ্যাঁ 25-এর থেকে ছোট হওয়ার কারণে আমার তিনোটাই নিতে হয়েছে, 3 ঘরের সংখ্যাই নিতে হয়েছে। আমি সর্বোচ্চ 3 ঘরের সংখ্যাই নিতে পারতাম, এরপরের সংখ্যাটা নেওয়া যায় না। তো দেখো 3 ঘরের সংখ্যা যখন আমি নিয়েছি 25 দিয়ে, দেখো 5 25-এ 125, তার মানে আমি 9 দিয়ে 25-কে গুণ করে দেখেছি কত হয়। 5 নং 45-এ 5 হাতে 4, 9 দুগুণে কত 18, 18 আর 4 হচ্ছে 22, তাহলে 225। দেখো 9 দিয়ে 25-কে যদি আমি গুণ করি তাহলে আমার রেজাল্টটা আসে হচ্ছে 225, মিলে যায়। তাহলে আমার রেজাল্টটা কত এসছে, 9 এসছে। আচ্ছা এইভাবে আমরা সরাসরি ভাগ করে এখানে রেজাল্টটা বসাতে পারি, অথবা দেখো একটা হচ্ছে কাটাকাটি সিস্টেমের। এইটাই নর্মালি তোমরা বড় ক্লাসে এই ধরনের অঙ্কটাই করবে, কারণ এইভাবে ভাগটা খুব কমই করা হয় এখন বড় ক্লাসে। যখন তোমরা 6 7 8 আরও উপরের ক্লাসে উঠবে এই কাটাকাটির অঙ্কটাই তোমরা করবে। ওকে,
এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এখানে বড় সংখ্যাটাকে আমরা উপরে বসাবো, ছোট সংখ্যাটাকে নিচে বসাবো। বসানোর পরে দেখো 5 দিয়ে আমার 25ও যায়। এটা তো আমরা জানি যে এককের ঘরে যদি 5 বা 0 থাকে সেটা 5 দিয়ে ভাগ যাবে। তো যেহেতু আমার দুইটার এককের ঘরেই 5 আছে, হ্যাঁ, তার মানে 5 দিয়ে আমার এটাও ভাগ যাবে, এটাও ভাগ যাবে। তো 5 দিয়ে আমি 25কে যদি ভাগ করি কত হবে, 5 5 25। আর 5 দিয়ে যদি আমি 225কে ভাগ করি তাহলে আমার কী হয় জানো, এই যে ভাগ করে এখানে দেখিয়েছি, 5 দিয়ে যদি আমি 225কে ভাগ করি 4 5 20, এখান থেকে বিয়োগ করলে আসে কত, 2 নামে, আর এখান থেকে 5 নামাবো 25, তাহলে 5 5 25, তাহলে এটা আমার রেজাল্ট কত আসছে, 45। অর্থাৎ 5 দিয়ে যখন আমি 225কে ভাগ করেছি আমার এসছে হচ্ছে 45। এখন দেখো এই 5 দিয়ে আমি 45কে ভাগ করেছি, 5 দিয়ে 45কে কেটেছি, কেটে 5 নং 45 হয়েছে। আর সবসময় রেজাল্টটা বড় সংখ্যার দিকে থাকবে। যদি এটা বড় সংখ্যাটা নিচে থাকতো তাহলে 9টা এখানেই বসতো। ওকে, এটা মনে রেখো যে বড় সংখ্যার দিকে রেজাল্টটা বসবে। তাহলে 5 দিয়ে যখন আমি 45কে ভাগ করেছি ভাগফলটা আমার এখানে বসছে 5 নং 45, তাহলে অ্যান্সার হয়েছে 9। ঠিক আছে, আমরা এইভাবেও ভাগটা করতে পারি। তাহলে দেখো এটা রেজাল্ট এসছে 9। এটা হচ্ছে আমার এই অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা, যে দুইটি সংখ্যার গুণফল 225, এর একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত। আচ্ছা, এটার আরেকটা টেকনিক আছে, এটা এইভাবে মনে রাখতে পারো। যদি গুণফলের কথা বলে, সেম এই টাইপের অঙ্কে যদি গুণফল বলে তাহলে তোমরা ভাগ করে দিবে যে দুইটা সংখ্যা থাকবে, আর যদি ভাগফল বলে তাহলে যেই দুটো সংখ্যা থাকবে সেটাকে গুণ করে দিবে। ওকে, এটা তোমরা অবশ্যই মনে রাখবা যে এই টাইপের যদি অঙ্ক আসে যে দুইটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, তাহলে দেখো গুণফল আমরা কি করব, যে গুণফল থাকলে ভাগ করব আর ভাগফল থাকলে গুণ করব। আচ্ছা, এখন তাহলে আমরা এই অঙ্কটা করি। দেখো, যেমন এখানে কি দিয়েছে, প্রথমটা দুইটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি কত। ভাগফল বলে তো আমি সরাসরি গুণ করে দিব। তো আমরা চাইলে এখন এখানে 4 দিয়ে 12কে গুণ করতে পারি। দেখো, আমি যদি 4 দিয়ে এখানে 12কে গুণ করি, আমরা যারা মুখস্থ পারো 12 নামটা তা তো ভেরি গুড, পারবে। 4 12 কত, 3 12 36, 4 12 48। আর যারা গুণটা পারো না, 12 গুণ করতে পারবে না, তারা সরাসরি গুণ করে দিতে পারো। 4 দুগুণে 8, 4 একে 4, 48। ওকে, যাদের নামটা মুখস্থ আছে তারা সরাসরি নামটা পড়ে অ্যান্সারটা লিখে দিতে পারো। আর সবসময় আবার বারবার বলছে, মনে রাখবে এই পাশে তোমরা রাফ করবে, হ্যাঁ, খাতার এই পাশে তোমরা রাফ করবে এবং এই পাশে তোমরা অ্যান্সার লিখবে। আচ্ছা, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, এরপর হচ্ছে 20 নম্বরে দুইটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত। এখানে যেহেতু গুণফলের কথা বলেছে আমরা সরাসরি 25 দিয়ে 225কে ভাগ করব, যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছি অঙ্কে। আমি এটা দেখাচ্ছি তোমাদের, যে এই যে দেখো 225 দিয়ে সরাসরি মেইনলি আমার কিন্তু ভাগই হয়েছে, অর্থাৎ তুমি তখন কি করবে, সরাসরি 25 দিয়ে 225কে ভাগ করে দিবে। হ্যাঁ, সেটা যদি তোমরা উপর নিচে করতে পারো সেটাও করতে পারো। হ্যাঁ, 25 দিয়ে 9কে যদি গুণ করি তাহলে আমার আসে হচ্ছে 225। এটি হচ্ছে রেজাল্ট 9। অর্থাৎ তোমরা যদি সরাসরি উপর নিচেও ভাগ করতে পারো অথবা এভাবে ভাগ করতে পারো। তারপর 21 নম্বরে দেখো কি বলেছে, 15টি টেবিলের দাম 45,000 টাকা হলে একটি টেবিলের দাম কত। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, আমরা জানি যে যদি বেশি হয়, অঙ্কে যেমন 15টি টেবিলের দাম, 15টা টেবিলের দাম যদি তোমার, নর্মালি তুমি কমন সেন্স দিয়ে দেখো যে 15টা টেবিলের দাম যদি তোমার 45,000 টাকা হয় তাহলে কি একটি টেবিলের দাম কি এর থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে, কারণ 15টা টেবিল যদি তোমার 45,000 টাকা হয় তাহলে তুমি যদি 15টা টেবিল না নিয়ে একটি টেবিল নাও তাহলে তোমার তো এত টাকা খরচ করতে হচ্ছে না, তাহলে অনেক কম লাগবে। আর কম মানেই হচ্ছে ভাগ, এটা মনে রেখো। বেশি হলে গুণ হবে আর কম যদি হয় তাহলে সেটা ভাগ হবে। তাহলে আমরা এটাকে কি করব, এটা আমি তোমাদেরকে অঙ্ক সিস্টেমেও দেখাচ্ছি, কারণ এটা সৃজনশীল টাইপেরও এই টাইপের কোশ্চেন আসে। হ্যাঁ, এর জন্য আমি সৃজনশীল আকারে আমি অঙ্কটা করেও দেখাচ্ছি, আবার শর্ট টেকনিকে কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। শর্ট টেকনিক বলতে তোমরা সরাসরি এটাকে ভাগ করে দিবে, 15 দিয়ে 45,000কে ভাগ করে দিবে। আচ্ছা, এখানে দেখো 21 নম্বর অঙ্কটা আমি একটু তোমাদের করে দিচ্ছি। এটা হচ্ছে এটা হচ্ছে বাজারের একটা টেস্ট পেপার। তো টেস্ট পেপারের নাম্বার অনুযায়ী এটা হচ্ছে 21 নাম্বার। তো 15টি টেবিলের দাম 45,000 টাকা হলে একটি টেবিলের দাম কত। তাহলে তোমরা কি লিখবে, ধরো সৃজনশীল, এটা অঙ্কটা মেইনলি সৃজনশীল হিসেবে অঙ্কটা কিভাবে করবে সেটাকে দেখাচ্ছি। লিখবে যে 15টি টেবিলের দাম, 15টি টেবিলের দাম কত, 45,000 টাকা। 4 5 1 2 3 শূন্য দিয়ে টাকা। হ্যাঁ, তাহলে 15টি টেবিলের দাম 45,000 টাকা। সুতরাং
একটি টেবিলের দাম সমান কি হবে? এখন তোমরা উপর নিচেও ভাগ করতে পারো অথবা পাশাপাশি করো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা চাইলে এটা পাশাপাশি ভাগ মানে উপর নিচে যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্টটা বের করতে বেশি সুবিধা হয়। তবে এটা তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো। তখন কি করব, আমরা এই সংখ্যাটাকে উপরে বসাবো এবং এই সংখ্যাটাকে আমার নিচে চলে যাবে, ঠিক আছে? নিচে চলে যাবে এত টাকা সমান সমান। দেখো এটাকে আমরা সরাসরি কাটাকাটি করতে পারি কিভাবে? 15 দিয়ে কিন্তু সরাসরি 45কে কাটতে পারো কিভাবে? 15 নামটা আমরা জানি না। 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, ওকে? 3 15 45 এভাবেও তুমি সরাসরি কাটতে পারো, অথবা 5 দিয়ে 15কে কাটতে পারো, 5 দিয়ে 45কে কাটতে পারো, আবার সেই 3 দিয়ে ওইটাকে 9কে কাটতে পারো, এভাবেও করতে পারো, ঠিক আছে? এটা বিভিন্নভাবে করা যায়। তো আমি সরাসরি যেহেতু সংখ্যাটা ছোট, 15 দিয়ে আমি 45কে কেটে দিচ্ছি, আর শূন্য 3টাকে আমি বসিয়ে দেবো। দেখো 15 দিয়ে 3 15 45, আর যে 3টে শূন্য আছে এই 3টে শূন্যকে এখানে বসিয়ে দিব, বাস 3000 টাকা হয়ে গেল আমার একটি টেবিলের দাম, ওকে? একদম ইজি এই অঙ্কগুলো, খুবই ইজি, এবং এই টাইপের অঙ্কগুলোই তোমাদের বারবার পিএসসি পরীক্ষার মানসংখ্যাতে আসবে। তো পিএসসি পরীক্ষার যদি মানসংখ্যা হিসেবে আসে তাহলে তোমাকে এইভাবে ডিটেলস দেখাতে হবে না। তখন তোমরা কি করবে, এরকম পাশে একটা রাফ লিখে শর্টকাট তোমরা চাইলে এইভাবেও ভাগ করতে পারো বা উপর নিচেও ভাগ করতে পারো। যেহেতু আমি উপর নিচে ভাগটাকে তোমাদের দেখিয়ে দিয়েছি একবার, এখন আমি পাশাপাশি ভাগ করে নর্মালি যে ভাগটা আমরা করি সেই ভাগটা করে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো তাহলে তোমরা এইভাবেও ভাগটা করতে পারো। কত দেখো, 3 15 কত হলো? 45, বাস। এখন যেহেতু এটা তুমি রাফে ভাগ করছো, এটা হিসেবে এভাবে হয় যে এই যে শূন্য নামিয়েছি, শূন্য শূন্য, হ্যাঁ, আবার এই শূন্যটা নামিয়েছি, এই শূন্যর জন্য আরেকটা শূন্য বসাবো, এই শূন্য, আবার এই শূন্যটাকে নামিয়েছি, এটার জন্য আবার এই পাশে আরেকটা শূন্য বসাবো, হ্যাঁ, এই এই শূন্য, তারপরে শেষ। এখন এইভাবেও করতে পারো, অথবা শর্টকাট টেকনিক একটা ইজি ওয়ে আছে। 45 দিয়ে 15 দিয়ে 45,000কে যদি ভাগ করি, 3 15 45 এরকম হয়ে গেলে, আর 3টে শূন্যকে এভাবে বসিয়ে দিলা, বাস। এটা মানে নর্মাল সহজ টেকনিক যেটা, এই 3টে শূন্যকে বসিয়ে দিবা, এটাই হলো অ্যান্সার, ওকে? তাহলে এইভাবে তুমি রাফটাকে করে এখানে তোমার যেহেতু এটা 21 নাম্বারে, তখন তুমি কি করবে, এখানে 21 নাম্বার লিখে উত্তর দিয়ে কত 3000 লিখে দিবে, শেষ। 3000 টাকা, বাস অ্যান্সার। মানসংখ্যের একটা সুবিধা, এখানে রাফ করে এখানে তুমি শর্ট অ্যান্সারটা লিখে দিলে। আর যদি সৃজনশীল হিসেবে আসে, তোমাদের অঙ্ক করে দেখাতে হয়, সেক্ষেত্রে তোমরা এইভাবে অঙ্কটা করে দেখিয়ে উত্তর লিখে দিবা, ওকে? তাহলে দেখো এটা আমাদের 21 নাম্বার শেষ। তারপরে দেখো 22 নাম্বারে আমাদের কি বলেছে। 22 নাম্বারে একজন লোক এক বছরে 24,000 টাকা সঞ্চয় করেন। সঞ্চয় মানে কি জানো তো? সঞ্চয় মানে হচ্ছে জমা করেন, হ্যাঁ? একজন লোক এক বছরে 24,000 টাকা সঞ্চয় করেন, এক মাসে কত টাকা সঞ্চয় করে? আচ্ছা, এখানে সে মাসের হিসাবটা চেয়েছে, এটা 2018-তে এসেছিল। আচ্ছা, এক মাসে কত টাকা সঞ্চয় করে? তাহলে এক বছরে যদি 24,000 টাকা সঞ্চয় করে, আচ্ছা আমরা বছরটাকে মাসে কনভার্ট করতে হবে আমাদের, হ্যাঁ? যেহেতু তোমার হিসাবটা চেয়েছে, মাসের হিসাব চেয়েছে, যদি দিনের হিসাব চেয়েতো তাহলে আমি এক বছরকে দিনে কনভার্ট করে নিতাম। যেহেতু এখানে মাসের কথা বলেছে, তাহলে আমার বছরটাকে মাসে কনভার্ট করতে হবে। তা আমরা জানি কত মাসে এক বছর বলো তো? আমরা সবাই নিশ্চয়ই জানি ছোটোবেলা থেকেই যে 12 মাসে এক বছর। তাহলে এক বছরে যদি তিনি 24,000 টাকা সঞ্চয় করেন, এটাকে আমরা লিখতে পারি না যে 12 মাসে তিনি 24,000 টাকা সঞ্চয় করেন? কারণ 12 মাস আর এক বছর একই, সেম, হ্যাঁ? আমরা জানি যে 12 মাস সমান এক বছর। সুতরাং আমরা লিখতে পারি না যে সে 12 মাসে 24,000 টাকা সঞ্চয় করেন, এ কথা কিন্তু আমরা লিখতে পারি। এক বছরে 24,000 টাকা সঞ্চয় করেন আর 12 মাসে 24,000 টাকা সঞ্চয় করে, সেম কথা, ঠিক আছে? একই কথা। সেখান থেকে আমরা বের করব এক মাসে কত টাকা সঞ্চয় করে। আচ্ছা দেখো, এখানে যদি 12 মাসে সে 24,000 টাকা সঞ্চয় করে, এক মাসে কি সে আরও কম টাকা সঞ্চয় করবে না? সঞ্চয় মানে কি? জমা করা, যে টাকাটাকে আমরা ব্যাংকে জমাই বা কোথাও জমা করে রাখি, হ্যাঁ? অর্থাৎ একজন লোক যদি 12 মাসে 24,000 টাকা সঞ্চয় করে, এক মাসে সে তার থেকে অনেক কম টাকা সঞ্চয় করবে, হ্যাঁ? তো যেহেতু কম হবে, এখানে আমরা ভাগ করব। আমরা জানি যে কম হলে ভাগ হবে, বেশি হলে গুণ হবে, ওকে? তাহলে ওই হিসেবে আমরা এটাকে সরাসরি ভাগ করে রেজাল্টটাকে বসিয়ে দিব, ওকে? এখন দেখো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি তোমাদের এটা সৃজনশীল হিসেবে আসে তাহলে এই অঙ্কটা তোমাদের করে দেখাতে হবে, হ্যাঁ? সৃজনশীল এই টাইপের যেহেতু অঙ্ক আসে, তাই আমরা দুইভাবেই শিখবো, সৃজনশীল হিসেবেও শিখবো, শর্টকাট টেকনিকে শিখবো। শর্টকাট টেকনিক বলতে মানসংখ্যাতে কী করব, আমরা যখনই বুঝবো যেটা কম হবে, এক মাসের টাকাটা কম হবে, তখন আমরা চোখ বন্ধ করে বলে দিব যে ভাগ হবে। এখন ভাগ আমরা কি দিয়ে করব বলো তো? 1 দিয়ে ভাগ করবো 24,000-কে?
কখনোই না। তখন আমরা কি করব, আমরা জানি যেহেতু এটাকে আমরা মাসে কনভার্ট করব, তাহলে আমার এখানে দেখো, এখানে ১ বছরের পরিবর্তে আমার এখানে লিখতে হবে ১২ মাস। মনে মনে এটা ধরতে হবে, ১২ মাস সময় ২৪,০০০ টাকা সঞ্চয় কর, ১ মাসে কত, ১২ দিয়ে আমরা ২৪,০০০-কে ভাগ করে দিব। এখন আমরা সৃজনশীল আকারে অঙ্কটা আগে করব। হ্যাঁ, এটা কত দেখো, ২২ নাম্বার। এখানে বইয়ের ২২ নাম্বার অঙ্কটা দেখো। দেখো আমরা ২২ নাম্বার অঙ্কটা প্রথমে তুলছি। ২২ নম্বরে কী লিখবো, আমরা জানি। যদি এটা তোমরা নর্মালি অঙ্ক হিসেবে সৃজনশীল হিসেবে করো, তখন আমরা লিখবো হচ্ছে যে আমরা জানি। আমরা জানি কি ১ বছর সমান কত, ১২ মাস। ১ বছর সমান ১২ মাস, অর্থাৎ ১ বছরে যে টাকা ইনকাম করে ১২ মাসে একই টাকা ইনকাম করে। যেহেতু সে ১২ মাসের ১ মাসের হিসাব চেয়েছে, আমরা বছরটাকে মাসে কনভার্ট করবো। তাহলে ১ মাসে সঞ্চয় করে, ১২ মাসে সঞ্চয় করা হবে। হ্যাঁ, ১২ মাসে সঞ্চয় করেন। সঞ্চয় করেন কত টাকা, ২৪,০০০ টাকা। হ্যাঁ, ২৪,০০০, ২৪,০০০ অর্থাৎ ২৪,০০০ টাকা। অর্থাৎ ১ বছরে সঞ্চয় করেন বইতে লিখেছিল, তো আমরা এটাকে মাসে কনভার্ট করে লিখেছি। ১২ মাসে সঞ্চয় করেন ২৪,০০০ টাকা। সুতরাং ১ মাসে সঞ্চয় করেন কত, অবশ্যই কম টাকা সঞ্চয় করেন ১ মাসে। তাহলে 1 মাসে যদি কম সঞ্চয় করেন, তাহলে দেখো আমরা কি করব, ভাগ করে দিব। তো আমি এটাকে সরাসরি উপর নিচে দেখাচ্ছি, তোমরা চাইলে পাশাপাশিও ভাগ করে দিতে পারো, নো প্রবলেম, তোমাদের যেভাবে সুবিধা হয়। আমার কাছে এটা খুবই ভালো লাগে, এভাবে কাটাকাটি করতেও সুবিধা, অঙ্কটা ইজিলি বের হয়ে যায়। দেখো আমরা ১২ নামটা অনেকে জানি না, ১২কে ১২, ১২ দুগুণে ২৪। তাহলে দেখো ১২ দিয়ে পুরাটাকেই কাটবো, কারণ ১২ দুগুণে ২৪, আর এই ৩টা শূন্যকে এখানে বসিয়ে দিলাম। যদি এখানে 10টা শূন্য থাকতো 10টা শূন্যকেই বসাতাম, এখানে যদি একটা শূন্য থাকতো একটা শূন্যকে বসাতাম। অর্থাৎ আমার এইটা যখন মিলে যাবে, যেমন ১২ দুগুণে ২৪ মিলে গিয়েছে, এখন যে কটা শূন্য আছে সেই কটা শূন্যকে আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এখানে রেজাল্ট কত আসছে, ২০০০ টাকা। অর্থাৎ সে 1 মাসে সঞ্চয় করে কত, ২০০০ টাকা। ওকে, এখন এটা যদি তোমাদের সৃজনশীল হিসেবে আসে, তখন তোমরা এইভাবে অঙ্কটা করে দিবে। এভাবে আমাদের তুলে এখানে সুন্দর করে লিখবে যে 1 মাসে সঞ্চয় করে ২০০০ টাকা, উত্তর ২০০০ টাকা গেল। আর যদি মানসংখ্য হিসেবে আসে, তখন আমাদের কি করতে হবে দেখো, তখন আমরা আবার এরকম দাগ দিব, এখানে রাফ লিখব। এটা আমাদের জন্য মানসংখ্যের ক্ষেত্রে রাফ হবে। আমরা স্ট্রেট এখানে দেখব কোশ্চেনে কি বলেছে, 1 বছর, বছরকে আমরা মাসে কিভাবে নিব, আমরা জানি 12 মাসে 1 বছর। তখন তোমরা চাইলে এভাবে এখানে লিখতেও পারো, 1 বছর সমান 12 মাস। যেহেতু এটা শর্টকাট টেকনিকে করতে হবে, সুতরাং 12 দিয়ে তুমি কত, 24,000-কে ভাগ করে দিবে। 12 দুগুণে 24, এখানে 3টে শূন্য আছে, তোমার এইভাবে নর্মালি আমরা যেভাবে করি সেভাবে তোলার দরকার নেই। তোমরা যে কটা শূন্য থাকবে সেই কটা শূন্য পেছনে বসিয়ে দিবে, বাস হয়ে গেল ২০০০ টাকা। তাহলে আমরা এখানে লিখবো উত্তর ২০০০ টাকা। শেষ। তিনি 1 মাসে সঞ্চয় করেন। তাহলে নর্মাল হিসাব করে দেখো যে 1 মাসে ২০০০ টাকা সঞ্চয় করলে 12 মাসে 12 দুগুণে 24,000 টাকা, বাস মিলে গেল আমাদের রেজাল্ট। ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে কি বলেছে, যে প্রশ্ন 23 নম্বরে, যে ৫ ৩ ৯ ১ ভাগ ১০০ এর ভাগশেষ কত। অর্থাৎ এটাকে আমাকে ভাগ করে দেখাতে হবে এর ভাগশেষ কত আসে। তো এর দেখো আমরা তাহলে এটা খাতায় তুলব, ৫,৩৯১। দেখো এখানে আমি লিখছি, এরকম রাফি করবে এটা, কারণ এখানে কথার অঙ্কের কিছু নেই। হ্যাঁ, ৫,৩৯১, ৫,৩৯১, এটাকে সরাসরি একদম ভাগ করে দিবে। কত দিয়ে ভাগ করতে বলেছে দেখো, এখানে ১০০ দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমরা এখানে এটাকে ১০০ দিয়ে ভাগ করব। দেখো ১০০ দিয়ে, যেহেতু এখানে ৩ ঘরের সংখ্যা, এখানে আমি ১ ২ ৩ 3 ঘরের সংখ্যা নিব। তাহলে এখানে আমার ৫৩৯ আছে। তো ৫ ১০০ 500 হবে, ৬ ১০০ ৬০০। তাহলে আমি ৫ ১০০ নিব, ৫ ১০০ ৫০০। দেখো ৫০০ বসানোর পরে আমি যখন বিয়োগ করব, এখানে আমার আসবে হচ্ছে ৯, এখানে আসবে ৩, ৩৯। আর এখান থেকে যেহেতু দুইটা সংখ্যা আমার হবে না, আমার তিন ঘরের সংখ্যা লাগবে, তাহলে এখান থেকে ১ নামিয়েছি, ৩৯১। তাহলে আমরা ৩ ১০০ ৩০০ লিখতে পারি, আর ৪ ১০০ ৪০০ বেশি হয়ে যায়। হ্যাঁ, তো ৩ ১০০ কত লিখবো, ৩০০। ৩০০ লেখার পর যখন আমরা এটাকে বিয়োগ করব, দেখো এখান থেকে ১ নামাবো, এখান থেকে ২ চলে আসে। তাহলে এখন আর আমাদের এটা যায় না। ঠিক আছে, এখন যদি যেতে হয় আমাদের দশমিক বসাতে হবে, কিন্তু এখানে দশমিকের কথা উল্লেখ করিনি, সেই জন্য আমাদের এ পর্যন্ত স্টপ করতে হবে। তাহলে আমার ভাগশেষ কত আসছে দেখো, ৯১ আসছে। ভাগশেষ হচ্ছে ৯১, অর্থাৎ ৫,৩৯১-কে যখন আমি ১০০ দিয়ে ভাগ করব, ভাগফল আর চাইনি, বলেছে ভাগশেষ কত, তাহলে আমি ভাগশেষ ৯১। যদি বলে ভাগফল কত, তখন তোমরা লিখে দিবে ভাগফল ৫৩। আর যদি ভাগশেষ চাই, তাহলে ভাগশেষ ৯১। দেখো এই বইতে আমাদের রেজাল্ট দেওয়া আছে, ভাগশেষ হচ্ছে ৯১। ওকে। আচ্ছা দেখো এটা সৃজনশীল আসে না, এগুলো মানসংখ্য হিসেবেই আসে, এগুলো শর্ট হিসেবেই আসে।
আচ্ছা দেখো এখানে আরেকটা অঙ্ক দেখো, এটাও 2008, এটা 2017-তে এসছে। একটি বাসে 100 জন যাত্রী যেতে পারলে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরেও এসেছিল 19-এও মনে হয়, আমার ঠিক মনে নেই, আমি যে আমার স্টুডেন্টদের করাই ওদেরকে আমি দেখেছি, ওদের স্কুলে এই অঙ্কটা আসে, আর এই অঙ্কটা বারবারই আসে। আচ্ছা যাই হোক, স্কুলে দেয় সাধারণত, বারবার দেয়, অঙ্কটা ইম্পর্টেন্ট ভালো। আচ্ছা দেখো, একটি বাসে 100 জন যাত্রী যেতে পারলে 4500 জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে? ওকে, এটা তুমি নর্মালি কিন্তু অ্যান্সারটা বের করতে পারো। একটা বাসে 100 জন, 45টা বাসে 4500 জন, তাই না? এটা নর্মাল আমরা যখন টাকা পয়সার হিসাব করি সেরকমভাবে আমরা মুখে মুখে ওটা পারি, ঠিক আছে? যে 100 জন যাত্রী যেতে পারলে একটা বাসে, দুইটা বাসে 200, তিনটা বাসে 300, চারটা বাসে 400, এরকম করে 45টা বাসে 4500 জন যেতে পারে, অর্থাৎ অ্যান্সার 45টি হবে। আচ্ছা, এইভাবেও যেতে পারে, অথবা তুমি নর্মালি অঙ্কের সিস্টেমে যদি করো, একটা বাসে যদি 100 জন যাত্রী যায় তাহলে 45টা বাসের জন্য 4500 জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে। এখন এটা যদি সৃজনশীল উপায়ে লেখো, সৃজনশীল আকারে যদি এই কোশ্চেনটা আসে তোমাদের, তখন এটা তোমরা কিভাবে লিখবে? দেখো এখানে আমাদের চেয়েছে কি, কতটি বাসের কথা বলেছে। আর একটা কথা মনে রাখবে, কোশ্চেনে যেটা চাবে সেটাকে আমরা ডান দিকে লিখবো। অঙ্কটা যখন সাজাবো, কোশ্চেনে যে জিনিসটা তোমাদের চাবে সেটাকে আমরা ডান দিকে লিখবো। ওকে, দেখো যেহেতু বাস চেয়েছে, তাহলে আমার বাসের কথাটা ডান দিকে লিখতে হবে। তাহলে আমাকে এটা সাজাতে হবে কিভাবে? দেখো, আমরা তাহলে এভাবে লিখতে পারবো না যে 100 জন যাত্রী যেতে পারলে 4500 জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে। একটি বাসে 100 জন যাত্রী যায়, এটা আমরা লিখতে পারবো না। আমরা লিখতে পারবো, যেহেতু বাস আমাদের চেয়েছে, বাসটাকে এই পাশে লিখে যাত্রী সংখ্যাটাকে এখানে লিখতে হবে, অর্থাৎ 100 জন যাত্রী যায় একটি বাসে, অতএব 4500 জন যাত্রী যায় কয়টি বাসে, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? কয়টি বাস লাগবে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। 24 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 24 নম্বর অঙ্কটা আমরা এখানে তুলে দিচ্ছি। বাস যেহেতু চেয়েছে, আমি বাসটাকে ওই পাশে লিখবো। তাহলে আমরা কি লিখবো? যে 100 জন যাত্রী যায় একটি বাসে। 100 জন যাত্রী যেতে পারে একটি বাসে। সুতরাং দেখো, 100 জন যাত্রী যেতে পারে একটি বাসে, সুতরাং কত বলছে? 4500 জন যাত্রী। এখন দেখো এখানে একটা জিনিস তোমাদের জন্য খুব ভালো হয়, তোমরা সরাসরি ঐকিক নিয়মে অঙ্কটা করে ফেলবে। হ্যাঁ, ঐকিক নিয়মে করলে হবে কি, কোনো সন্দেহ থাকবে না। কারণ তোমরা অনেকে হয়তো ভাবতে পারো 100 জন যাত্রী যেতে তো একটা বাস লাগবে, তো 4500 জন যেতে বেশি বাস লাগবে, তাহলে 100 দিয়ে 4500কে গুণ করে দিব, এরকম একটা ধারণা অনেকের মধ্যেই আসবে। তোমরা তখন এটা বলবে যে মিস, এখানে তো বলেছে যে 100 জন যাত্রী যেতে একটা বাস লাগবে, তো 4500 জন যেতে বেশি বাস লাগবে, তাহলে আমি 100-র সাথে 4500 গুণ করে দেবো। এটা অনেকেই তোমরা কোশ্চেন করবে, অনেক স্টুডেন্টই আছে এরকম কোশ্চেন করবে। সেই জন্য তোমরা কি করবে, যখন 100 জন থেকে যদি একজন বলতো, সরাসরি আমরা ভাগ করে দিতাম, যে কম আমরা জানতাম। যেহেতু এখানে 4500 জন বলেছে, একাধিক সংখ্যার আরেকটা বলেছে, এখানে আমার অবশ্যই ঐকিক নিয়মটা করতে হবে। ঐকিক নিয়ম করলে ইজিলি তোমরা এই অঙ্কটা করতে পারবে। দেখো এখানে আমরা কী লিখবো? সুতরাং ঐকিক নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেখান থেকে আগে একজনের সংখ্যা বের করতে হবে, তারপরে আবার যেটা চাবে সেটা দিতে হবে। তাহলে আমরা কী লিখবো? যে একজন যাত্রী যেতে পারে। 100 জন যেতে যদি একটা বাস লাগে, একজন যাত্রী যেতে তোমার একটা বাসেরও কম লাগবে। তখন আমরা কী করবো? ভাগ করবো। কিভাবে? দেখো, এই সংখ্যাটাকে উপরে বসাবো আর এই সংখ্যাটাকে নিচে বসিয়ে নামিয়ে দিব, ঠিক আছে? এটা মনে রেখো তোমরা। দেখো আবার বলছি, এখানে তোমরা মনে রাখবে যে 100 জন যাত্রী যেতে যদি একটা বাস লাগে, একজন যাত্রী যেতে নিশ্চয়ই একটা বাস লাগবে না, তার থেকেও কম লাগবে। তো আমরা কি করব? কম মানে ভাগ। তাহলে এই সংখ্যাটাকে সবসময় এইরকম যখন উপর নিচে ভাগ করবে, এই সংখ্যাটাকে উপরে দিবে, ঠিক আছে? এই সংখ্যাটাকে উপরে দিবে আর এই সংখ্যাটাকে নিচে চলে যাবে। ওকে, যে ঘরের লোক উপরেই থাকবে আর বাইরের লোক নিচে চলে আসবে, এরকম একটা মনে রাখবে। হ্যাঁ, তারপরে কত চেয়েছে? আমাদের বলেছে 4500 জন যাত্রী যেতে কয়টা বাস লাগবে। আচ্ছা, একজন যাত্রী যেতে যদি তোমার একটার কম বাস লাগে, তাহলে 4500 জন যেতে তোমার এর থেকে বেশি লাগবে না, একজন যাত্রীর যতটুকু লাগবে তার থেকে 4500 জন যাত্রীর জন্য আরও বেশি লাগবে, ঠিক আছে? তো 4500 জন যাত্রী যেতে বেশি বাস লাগবে, তাহলে বেশি মানে গুণ হবে। তো গুণটা কি উপরে করব না নিচে করব? অবশ্যই উপরে করব, ঠিক আছে? অবশ্যই উপরে করবো, এটা যেন মনে থাকে। ভাগ যদি হতো আমরা নিচে চলে যেতাম। তখন কি করব? একের সাথে যেটা আছে আমরা সেটাকে লিখব, লিখে উপরেটার সাথে এই 4500 আমরা গুণ করে দিব। এটা হচ্ছে সৃজনশীল সিস্টেমে যদি তোমাদের অঙ্কটা চায়, ওকে, মানসংখ্য ছাড়া যদি সৃজনশীল অর্থাৎ করে দেখাতে হবে, তখন এইভাবে অঙ্কটা করবে।
আচ্ছা, এখন দেখো এখানে কত ইজিলি একটা শূন্যের সাথে একটা শূন্য কেটে গেল, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, একের সাথে এক কেটে গেল, থাকে কত 45। এইটাই হলো অ্যান্সার। ওকে, 45টি বাস। আচ্ছা, এইভাবে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ওকে, যে 100 জন যাত্রী যেতে একটি বাস লাগলে 45 জন যাত্রী যেতে কয়টি বাস লাগে? 45টি বাস। তোমাদের আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। 100 জন যেতে যদি একটা বাস লাগে, যেহেতু বাস চেয়েছে, এটা বারবার দেখবে যে কোশ্চেনে চেয়েছে কোন জিনিসটা, লোক চেয়েছে নাকি বাস চেয়েছে। হ্যাঁ, যদি জন চেতো তাহলে আমরা এখানে লিখে বাসটাকে এ পাশে লিখতাম, যেটা চাবে সেটাকে অবশ্যই খাতার ডান দিকে তোমরা লিখবে। যেহেতু এখানে বাসের সংখ্যাটা চেয়েছে, তাহলে আমরা লিখবো কি 100 জন যাত্রী যেতে পারে একটি বাসে, সুতরাং একজন যাত্রী, এটা ঐকিক নিয়ম আমরা করব, এটা হচ্ছে ঐকিক নিয়ম। কারণ তোমরা যদি সরাসরি 4500 জন লেখো, হ্যাঁ, যে 100 জন যেতে লাগে একটি বাস, 4500 জন যেতে বেশি লাগবে, তাহলে আমরা 100 সাথে 4500 গুণ করে দেবো, এরকম একটা ধারণা তোমাদের আসবে। কিন্তু আসলে এটা ঠিক না। কারণ হচ্ছে, এবং এটা কনফিউশন অনেক স্টুডেন্ট ভোগে যে কী লিখবো মিস, এটা কি গুণ হয়ে যাবে কিনা, এরকম অনেক স্টুডেন্ট বলে। সেই জন্য এই অঙ্কটাকে অবশ্যই তোমরা ঐকিক নিয়মে করবে। হ্যাঁ, কারণ যদি একটা বলতো তাহলে তুমি সরাসরি ভাগ করে দিতে হয়ে যেত, কিন্তু সেইটা বলেনি। এখানে 100 থেকে আবার 4500 জন যাত্রীর কথা বলেছে, মানে একটা একাধিক সংখ্যা থেকে আবার একাধিক সংখ্যা বলেছে, সেই জন্য আমাদের একজনেরটাকে বের করে তারপরে ওই সংখ্যাটা আনতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে আমরা লিখবো একজন যাত্রী যেতে পারে একটি বাসে, 100 জন যেতে লাগে একটি বাস, একজন যেতে তোমার একটারও কম বাস লাগবে, সেজন্য আমি এটাকে ভাগ করে দিয়েছি, কম কম যেহেতু, তাহলে ভাগ করলে আমার এই সংখ্যাটা উপরে থাকবে, অর্থাৎ বাড়ির মানুষ উপরেই থাকবে আর পরের মানে পাড়া প্রতিবেশী ওরা নিচে চলে আসবে, এরকম একটা টিপস দিয়ে মনে রাখবে, অর্থাৎ দূরের জন নিচে চলে যাবে। তারপরে প্রশ্নে যেটা আমাদের চেয়েছে যে 4500 জন যাত্রী যেতে কয়টি বাস লাগবে। দেখো, একজন যেতে যতটুকু না বাস লাগবে, 45 জন যেতে এর থেকে বেশি বাস লাগবে, সেজন্য এটা কি হবে, গুণ হয়ে যাবে, এবং অবশ্যই এটা উপরে গুণ হবে যেহেতু বেশি। 4500 জন যেতে একজন যেতে যতটুকু বাস লাগবে, 45 জন যেতে এর থেকে বেশি বাস লাগবে, এর জন্য এটাকে আমি উপরে গুণ করে দিয়েছি। এখন দেখো কাটাকাটি কীভাবে করেছি, লাস্টের শূন্যের সাথে লাস্টের শূন্য, এই শূন্যের সাথে আবার এই শূন্য দিয়েছে, আর একের সাথে এক কেটে গিয়েছে, থাকে 45, সুতরাং 45টি বাস। এটা হচ্ছে আমার অ্যান্সার। আর যদি তোমার মান সংখ্যা বলে, তুমি শর্টকাট টেকনিকে স্ট্রেট কী করবে, 100 দিয়ে 4500কে ভাগ করে দিবে। ঠিক আছে, 100 দিয়ে 45কে তুমি পাশাপাশিও করতে পারো, বা আমি যে এভাবে করেছি এটাও করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, কীভাবে করবে এটা, 4 100 400, যেহেতু আমার এখানে 3টা সংখ্যা, আমি এখানে প্রথমে 3টে সংখ্যা ধরবো। 3টে সংখ্যা আমার কত আছে, 450। তাহলে 450 হলে 4 100 400, 5 100 500, বেশি হয়ে যায়, এই জন্য আমি 4 100 400 নিয়েছি। দেখো এখানে বিয়োগ করলে কত আসে, 0, আর এখান থেকে বিয়োগ করলে 5, 50 আসে। তো এখান থেকে আমি আরেকটা শূন্য নামিয়ে নিচ্ছি, 500 হলো, তাহলে 5 100 কত হলো, 500। তাহলে দেখো আমার ভাগ মিলে গিয়েছে এবং রেজাল্ট আমার এসছে 45। এটাই হলো অ্যান্সার। তখন তুমি এখানে অ্যান্সারটা বসিয়ে দিবে। ওকে, আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। দেখো এরপরে কোশ্চেনটা কি বলেছে, এরপরে কোশ্চেনটা দেখো এখানে কি বলেছে, যে 25 নাম্বারটা, 1 কুইন্টাল চালের দাম 5600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত। এটা এসছে পিএসসি পরীক্ষা 2016-তে। হ্যাঁ, 2016-তে এসছে। দেখো 1 কুইন্টাল চালের দাম, ওগুলো কিন্তু রিপিট হয়ে আবার আসে। হ্যাঁ, পিএসসির পরীক্ষা, যেহেতু স্টুডেন্ট তোমরা ক্লাস 5-এ, তোমাদের লাইফের প্রথম বোর্ড পরীক্ষা, যার কারণে টিচাররাও বুঝে, এই জন্য তোমাদেরকে এই যে তোমরা যদি আগের সালের কোশ্চেনগুলো সলভ করো, তোমাদের কিন্তু বেশিরভাগই কমন পড়ে যায়, কারণ এগুলোই বারবার ঘুরে ফিরে আসে। আচ্ছা দেখো, 1 কুইন্টাল চালের দাম এত টাকা হলে প্রতি কেজি চালের দাম, অর্থাৎ 1 কেজি চালের দামের তোমাকে চেয়েছে, তোমার প্রশ্ন করেছে যে 1 কেজি চালের দাম কত। এখন আমাকে জানতে হবে যে 1 কুইন্টাল সমান কত কেজি চাল। ওকে, যেহেতু আমাকে এখানে কুইন্টালের হিসাবে দিয়েছে, কিন্তু অ্যান্সার চেয়েছে প্রতি কেজি, অর্থাৎ 1 কেজি চালের দামটা চেয়েছে। তো আমাদের আগে জানতে হবে যে 1 কুইন্টাল চালের দাম কত। 1 কুইন্টাল মানে কি জানো, 1 কুইন্টাল 100 কেজি সমান হচ্ছে 1 কুইন্টাল, 100 কেজিতে 1 কুইন্টাল হয়। তাহলে এখানে যদি বলে 1 কুইন্টাল চালের দাম 5600 টাকা, তার মানে এটাকে যদি আমি কেজিতে কনভার্ট করি, কুইন্টাল না রেখে যদি আমি এটাকে কেজিতে কনভার্ট করি, তাহলে আসবে কি জানো, 100 কেজি চালের দাম 5600 টাকা। তাহলে এটা মেন কি জানো, 100 কেজি চালের দাম 5600 টাকা হলে প্রতি কেজি মানে কি, প্রতি কেজি মানে 1 কেজি, 1 কেজি চালের দাম কত, অর্থাৎ 100 কেজি চালের দাম 5600 টাকা, সুতরাং 1 কেজি চালের দাম কত। তো নর্মালি দেখো, যদি 100 কেজি চালের দাম তোমার 5600 টাকা আসে, 1 কেজি চালের দাম কত আসবে, বেশি হবে না কম হবে? 1 কেজি চালের দাম অবশ্যই কম হবে। তখন আমরা কি করব, সেই 100 দিয়ে এটাকে ভাগ করে দিব, ভাগ করলেই তোমার রেজাল্ট চলে আসবে। তো চলো, এটা আমি এটা যদি তোমাদের সৃজনশীল আকারে আসে, তাহলে তোমরা কিভাবে করবে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের এটা লিখতে হবে যে আমরা জানি
যদি এটা অঙ্ক হিসেবে সৃজনশীল হিসেবে থাকে তখন তোমরা এইভাবে অঙ্কটা করবে যে আমরা জানি 1 কুইন্টাল সমান কত, 1 কুইন্টাল সমান 100 কেজি। 100 কেজি, 1 কুইন্টাল সমান 100 কেজি, অর্থাৎ আমি যদি 1 কুইন্টাল না লিখে ওখানে আমি 100 কেজি লিখতে পারি। তাহলে ওখানে আমাকে দিয়েছে যে 1 কুইন্টাল চালের দাম বলেছে 5,600 টাকা। তাহলে আমরা 1 কুইন্টালের পরিবর্তে লিখব 100 কেজি চালের দাম। 100 কেজি চালের দাম, 100 কেজি চালের দাম এখানে দিয়েছে হচ্ছে 5,600 টাকা। হ্যাঁ, 100 কেজি চালের দাম 5,600 টাকা। সুতরাং প্রতি কেজি চালের দাম চেয়েছে। তো প্রতি কেজি মানে কি 1 কেজি, অর্থাৎ 1 কেজি চালের দাম সমান কত হলো দেখো, কম হবে না? কম হলে কি করব, ভাগ করব। তো আমি উপর নিচেই ভাগটা করে দেখাচ্ছি, আর তোমরা চাইলে পাশাপাশিও করতে পারো, এটা অনেক ইজি হয়, সেজন্য এটা আমি করে দিচ্ছি। দেখো এই দুইটা শূন্যের সাথে এই দুইটা শূন্য কেটে গেল। এখন নিচে আমার 1 আছে, নিচে 1 থাকা না থাকা একই সমান, সেই জন্য এটা ধরার কিছু নেই। উপরে আছে কত, 56, আমার হবে 56 টাকা, অর্থাৎ 1 কেজি চালের দাম এসছে 56 টাকা। তো এটা যদি তোমাদের সৃজনশীল হিসেবে আসে, মানসংখ্য হিসেবে আসে, তোমরা সরাসরি এটাকে রাফে একদম ভাগ করে এখানে অ্যান্সারটা বসিয়ে দিবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের পরের কোশ্চেনটা, যেটা 2018-তে এসছে, এখানে একটা ভাগ দিয়েছে। এই ভাগটা তোমরা কিন্তু মনে মনেই করে ফেলতে পারবে, কোশ্চেনের মধ্যেই হয়ে যাবে। দেখো একটা ভাগ, এই দুইটা শূন্যের সাথে এই দুইটা শূন্য কেটে দিবে, যেহেতু এখানে 1 আছে, কিছু করার নেই। যদি 2 থাকতো তাহলে এই 0 দুইটা কেটে 2 দিয়ে এটাকে গুণ করে বসিয়ে দিতে। যেহেতু এখানে 1 আছে, 926 একে 926 এরকম বসিয়ে দিবে, ঠিক আছে? তখন তো তোমরা নিশ্চয়ই অ্যান্সার জানবে না। মনে করো যে তোমাদের অ্যান্সার জানা নেই, হ্যাঁ, ধরো এখানে তোমাদের অ্যান্সার জানা নেই, তোমরা কী করবে, এখানে দেখো এইখানে যে এই যে শূন্যগুলো আছে না, দুইটা শূন্যের সাথে তোমরা দুইটা শূন্য কাটবে। তো এই দুইটার সাথে এই দুইটা শূন্য কাটার পরে এখানে যখন 1 আছে, 926 একে 926, যেহেতু ভাগ চিহ্ন থাকলে কি হবে, এটা একটা টিপস, শর্টকাট টেকনিক এটা, যেটা তোমরা মানসংখ্য দেখেই, কোশ্চেন দেখেই অ্যান্সারটা করে ফেলতে পারবে। যে দুইটা শূন্য কেটে দিবে, এখানে যদি 1 থেকে আর কিছু করা লাগবে না, যেটা আছে সেই সংখ্যাটাকে বসিয়ে দিবে, 926 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো 27 নাম্বারটা, ভাজ্য 2500 এবং ভাজক 100 হলে ভাগফল কত? ভাজ্য মনে রাখবে, ভাগের মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে ভাজ্য, ভাজক যেটা দিয়ে আমরা ভাগ করি, ঠিক আছে? যেটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক, আর ভাজ্য যেটাকে ভাগ করি আমরা 100 দিয়ে ওকে ভাগ করব, সেজন্য এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। ভাগফল কত চেয়েছে, অর্থাৎ তুমি ভাগ করার পরে কি রেজাল্টটা আসছে সেটাকে বসাবা। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এটা মনে রাখবে যে এটা হচ্ছে ভাজক, ভাজকটা আমার এখানে বসবে, এটা হচ্ছে ভাজক 100, এটা হচ্ছে ভাজক, হ্যাঁ, ভাজক। আর ভাজ্য কত, ভাজ্যটা মাঝখানে থাকবে, ঠিক আছে, 2500। আমরা যখন ডিম ভাজি, কড়াইয়ের মাঝখানে কিন্তু ডিম ভাজি, ভাজ্য দিয়ে মনে রাখবে, যাদের মনে থাকবে না তারা এটা মনে রাখবে, মাছ ভাজি, ডিম ভাজি, সেটা কি কড়াইয়ের বা হাঁড়ির মাঝখানে ভাজি, ঠিক আছে, মাঝখানে সেই ভাজ্যটা থাকবে, মনে রাখবা, ডিম ভাজা, মাছ ভাজা, এরকম করে মনে রাখবে যে মাঝখানে থাকবে আমার হচ্ছে ভাজ্য, ওকে? আর ভাজক আমরা খুন্তি দিয়ে ভাজি না, হ্যাঁ, শুনো, যখন আমরা একটা ডিম বা একটা মাছ ভাজি, ডিমটাকে মাঝখানে দিয়ে দিই, আর ভাজক যেটা দিয়ে ভাজি, যেমন আমরা বিভিন্ন চামচ, খুন্তি এগুলো ব্যবহার করি, সেটা কিনারে থাকে, মাঝখানে থাকে না। তো সেরকম ভাজক যেটাকে দিয়ে তুমি ভাজ্যকে ভাগ করবে সেটা কিনারে থাকবে, এবং ভাজ্য তোমার ডিম ভাজা, মাছ ভাজা যেটাই হোক না কেন সেটা তোমার হাঁড়ির মাঝখানে থাকবে। এইভাবে এটা মনে রাখবে, এটা হচ্ছে ভাজ্য, ওকে? এভাবে বিভিন্ন টিপসের মাধ্যমে মনে রাখবে, কারণ কি তোমাদের মধ্যে কনফিউশন হয়ে যাবে, মিস কি বললো, এটা ভাজ্য নাকি এটা ভাজ্য, এটা ভাজক নাকি এটা ভাজক, এরকম একটা কনফার্ম। কিন্তু ভাগফলটা মনে থাকবে, কারণ আমরা অঙ্ক করার পর যেটা আসবে সেটা ভাগফল, আর হচ্ছে ভাগশেষ তো যেটা লাস্টে থাকবে। কিন্তু এই দুইটার মধ্যে স্টুডেন্টদের মধ্যে অনেক সময় খুব কনফিউশন আসে যে কোনটা ভাজ্য কোনটা ভাজক। ভাজক মানে তোমরা মনে রাখবে, সে আমাদের যে আমরা যে চামচ দিয়ে যেটা নাড়ি সেটা হচ্ছে ভাজক, মানে ভাজি, আর ডিম ভাজাটা হচ্ছে মাঝখানে থাকে, এইভাবে মনে রেখো, হ্যাঁ? আচ্ছা দেখো, যাই হোক, এখানে ভাগফলটা চেয়েছে, তাহলে আমি 100 দিয়ে 2500কে ভাগফল করব। এখন দেখো এখানে যেহেতু 3টা সংখ্যা, আমার এখানে 3টা সংখ্যা নিব, এখানে 3টা সংখ্যা নিলে আমার আসে কত, 250 আসে। 250 যদি আসে, দেখো 200 পর্যন্ত আমরা নিতে পারবো, 3 100 300 হয়, তাহলে 2 100 কত হলো, দেখো 200। 200 হলে আমরা এটাকে বিয়োগ করলে শূন্য নামলো, এখান থেকে 5 নামলো, তো এখান থেকে আরেকটা শূন্য নামিয়ে নিচ্ছি, এই শূন্য নামালাম, কত হলো, 500। তাহলে এটা কি হবে, আবার 5 দিয়ে 5 100, সরি 100 দিয়ে 5 100 কত হবে, 500। তাহলে দেখো আমাদের রেজাল্ট মিলে গেল। তাহলে আমার ভাগফল কত এসছে, 25।
তাহলে ভাগফল 25। আচ্ছা, আমরা ভাগফল এখানে 25 লিখতে পারি, গেল। আবার আরেকটা টেকনিক আছে, দেখো এখানে যেহেতু ভাগের কথা বলেছে, অর্থাৎ সেম এই জিনিসটার মতো এখানে অঙ্ক, এটা কি বলে, দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, গাণিতিক বাক্যে এটাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু এখানে তোমাকে কথাই বলেছে। তখন আমরা কি করব, যেহেতু আমরা জানি এটা ভাগ করতে হবে 0 0 0 0 এরকম কেটে দিবে, ঠিক আছে। সরি, এখানে আরেকটা 0 আছে, এখানে আরেকটা যখন 0 আছে, তাহলে দেখো এই যে এক্সট্রা যে 0টা এটা নামবে, 5 100 500 আসলো। তারপর এই যে একটা লাস্ট একটা 0 থাকবে, যেহেতু এখানে তোমার 25,000 বলেছে, হ্যাঁ, তো লাস্ট এখানে একটা 0 আছে, সেই 0টাকে আমি আবার এখানে বসিয়ে দিব, তাহলে 250 হবে। ওকে, রেজাল্ট হলো আমার 250। আচ্ছা, এটা যদি 2500 হতো তাহলে আমার 25 হতো, যেহেতু 25,000, তাহলে আবার বলছি 2 100 200 বসিয়েছি, বিয়োগ করে আমার এখানে এসছে 50, তো এই 0টাকে আমি নামিয়েছি, নামানোর পর হয়েছে 500, তাহলে 5 100 কত হলো, 500। তাহলে এই যে লাস্ট একটা 0 আছে, এই 0টাকে আমি এখানে নামিয়েছি, নামিয়ে এখানে একটা 0 বসিয়ে সেই 0 দিয়েছি, অর্থাৎ আমার রেজাল্ট আসছে কত, 200, রেজাল্ট আসছে হচ্ছে 250, 250, এটা হলো আমাদের ভাগফল। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, তুমি যদি সরাসরি ভাগ না করে এখান থেকেও করতে পারো, সেটা কিভাবে, এই দুইটা 0 কেটে দিলে, আবার এই দুইটা 0 কেটে দিলে, দেখো কত থাকে তোমার, 250 থাকে না, স্ট্রেট 250 তুমি লিখে দিবে। ওকে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যায়। তোমরা এইভাবে মানে টেকনিক করেও কিন্তু ইজিলি এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারো, এবং তোমাদের ঝটপট অ্যান্সার হয়ে যাবে যদি এই ক্ষেত্রে এরকম 100 দিয়ে থাকে। তো স্টুডেন্ট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আশা করি তোমাদের সামান্যতম হলেও একটু উপকার হবে। আর আশা করি তোমাদের কোনো প্রবলেম হলে, তোমাদের কিছু বলার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে, এবং আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পায়। তো আশা করি তোমরা ভালো থাকবে। এখানে আমি তাহলে দ্বিতীয় অধ্যায় করেছি, এটা হচ্ছে মানসংখ্য পার্ট 3, এরকম আমি স্টেপ বাই কালকে, আগামীকাল, পরের ক্লাসে তৃতীয় অধ্যায় করাবো। সেক্ষেত্রে তৃতীয় অধ্যায়ে যে কোশ্চেনগুলো আছে সেটা তোমাদের দেখাবো। তো এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।